আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন বলছেন মঈন খান। ডক্টর ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না? হাসিনাকে অবশ্যই ফিরে দিতে হবে ভারতকে, বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো ঐতিহাসিক সামুদ্রিক সংযোগ আরও কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান, নিরাপত্তা উদ্বেগে শঙ্কিত ভারত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন বলছেন মঈন খান। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার অত্যাবশ্যকীয় সেগুলো শেষ করে দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এটি শুধু আমার কথা নয়, একজন রিকশা চালক, দিনমজুর, গৃহ শ্রমিক, নারী শ্রমিককে জিজ্ঞাসা করুন, তারা একই কথা বলবেন। মঈন খান বলেন, তরুণ সমাজকে জিজ্ঞাসা করুন, যারা বিপ্লব এনেছে তারা কি ভোটের হয়ে একবারও ভোট দিতে পারেনি। তাই ভোটের অধিকার 12 কোটি ভোটের মাঝে ফিরিয়ে দিতে হবে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সে অনুযায়ী জনগণের কল্যাণে 31 দফা সংস্কার আমরা করব। তিনি বলেন, আজ যারা সংস্কারের কথা বলছেন তাদের অনেককে আন্দোলন সংগ্রামে দেখিনি। আজ আমরা দেখেছি বিখ্যাত লোকেরা বড় বড় টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন। বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীরা পুলিশ, এসবি, ডিবির অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল, যাদের বিরুদ্ধে 1 লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, 60 লাখ মানুষকে আসামি করা হয়েছিল, রাতের অন্ধকারে ধান ক্ষেত দিয়ে পালাতে হতো। তাদের কথা ভাবুন। এটাই হচ্ছে বাংলাদেশের বিপ্লবের মূল সত্য। এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সত্যিকারের জনপ্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে। সেই সংসদ একটি সরকার গঠন করবে, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকারই এই কথা উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, মানব সভ্যতার ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে একটি বিষয় দেখবেন, সেটি হলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য সহস্র বছর ধরে মানুষ আন্দোলন করেছে, নিজের রক্ত ঢেলে দিয়েছে। ডক্টর ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের বিষয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটি কথা কঠিন মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমন এই সরকারকে দরকার, ঠিক তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা আজ ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পড়ে এখন ঘুরপাক খাচ্ছে, কোনটা আগে করবে কোনটা পরে করবে। এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে 5 আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা আহত হলো, পঙ্গু হলো, তাদের 3 মাসের ব্যবধানে এসে প্রতিবাদ জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু নাই। দুর্ভাগ্য হলো তারা সরকার কোনটা আগে করবে কোনটা পরে করবে, তাদের চিকিৎসা না করে তারা ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। এই দায়িত্ব তাদের দায়িত্ব হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তিনি আরও বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরের পারবেন না, অনেক বছর লাগবে। চাল, ডাল, তেল, পানির দাম কমানো যায় কিনা সেদিকে দেখেন। সামনে রমজান আসতেছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দেন। টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইন লেগেছে, আমি দেখলাম। ট্রাক যাচ্ছে, মানুষও তার পেছনে দৌড়াচ্ছে, আলামতটা ভালো না। দৃষ্টিটা ওদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ডেঙ্গু, যানজট এগুলো কিভাবে কমাবেন সেদিকে নজর দেন। স্টেডিয়াম বানাতে যাবেন না, 50 সাল ওয়ালা পরিকল্পনা নিয়েন না। শেখ হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতা থাকার পরিকল্পনা করেছিল, তাই আজ যেটা দরকার সেটা করেন, আর শর্ট করে আনেন, কর্মসূচি কমিয়ে আনেন। হাসিনাকে অবশ্যই ফিরে দিতে হবে ভারতকে, বলেন ডক্টর ইউনূস। ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরে দিতে হবে ভারতকে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেও কথা বলেছেন। নোবেলজয়ী এই
অর্থনীতিবিদ। সোমবার 18 নভেম্বর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা না হওয়া নিয়ে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, এটি এখনো ঘটেনি। আমি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছি তখন মোদী সেখান থেকে চলে গিয়েছিলেন। আমি বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলাম, কিন্তু মোদী সেখানে ছিলেন না। বিমস্টেক বাতিল করা হয়েছে এবং আমরা কেউই কমনওয়েলথ বৈঠকে যাইনি, কিন্তু তার মানে এই নয় যে আমরা দেখা করব না। আমরা শুধু প্রতিবেশী নই, ইতিহাস আমাদের একত্র করেছে, ভূগোল আমাদের একত্রিত করেছে, ভাষাগত সম্পর্ক আমাদের একত্রিত করেছে, সাংস্কৃতিক যোগসূত্র আমাদের একত্রিত করে। প্রথম দিন থেকে আমি প্রধানমন্ত্রী মোদীকে সার্ককে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছি। অকার্যকর গোষ্ঠী হতে হবে কেন? এমনকি আমি পরামর্শ দিয়েছিলাম যে সার্ক নেতারা নিউ ইয়র্কে মাত্র 5 মিনিটের জন্য হলেও যেন বৈঠক করতে পারেন। ভারত ও বাংলাদেশ এখন বিমস্টেক বিবিআইএন ও এর সহযোগিতা করেছে, তাহলে সার্ক কেন? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক নয় কেন? আমরা যত বেশি বন্ধু এবং সম্পর্ক তৈরি করতে পারি তত ভালো। সার্ককে চলতেই হবে। এমন হওয়া উচিত নয় যে শুধুমাত্র দুই দেশের ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের কারণে পুরো গোষ্ঠীটি অদৃশ্য হয়ে যায়। আমরা একটি যে রেজুলেশন পাশ করতে পারি, ভারত পাকিস্তানের যে কোনো ইস্যুকে এজেন্ডা থেকে স্থগিত করতে পারি, কিন্তু সার্ককে শেষ করতে পারি না। সন্ত্রাসবাদ শেষ না হওয়া পর্যন্ত সার্কের কর্মকাণ্ড স্থগিত করতে 2016 সালে ভারতকে সমর্থন করা কি বাংলাদেশের জন্য ভুল ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা যদি এমন শর্ত সামনে রাখি তাহলে কোনো সম্পর্কই চলবে না। দুই সদস্য দেশের সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশকে কেন ভুগতে হবে? ঐতিহাসিক সামুদ্রিক সংযোগ আরও কাছাকাছি, বাংলাদেশ পাকিস্তান নিরাপত্তা উদ্বেগে শঙ্কিত ভারত। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণ অঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। 1971 সালের পর এটির প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। উভয় দেশের মধ্যে এই সরাসরি সমুদ্র সংযোগকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করা হচ্ছে। এমন অবস্থায় সমুদ্রপথে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি এই সংযোগ ভারতের উপর কী প্রভাব পড়বে সেই প্রশ্ন সামনে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, যা 5 দশকেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগ। করাচি থেকে চট্টগ্রামের পৌঁছানো জাহাজটি সফলভাবে বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব উপকূলে কন্টেইনারগুলো আনলোড করেছে। মূলত অতীতের হিমশীতল সম্পর্ক থেকে বেরিয়ে উভয় দেশেই নিজেদের মধ্যকার সম্পর্ক পুনর্গঠন করতে চায়। এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের পশ্চিম ও পূর্ব প্রতিবেশীর মধ্যে ঐতিহ্যগতভাবে জটিল সম্পর্কে ঐতিহাসিক পরিবর্তনকেই তুলে ধরছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের নৈকট্যের কারণেই নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থার ওপরও এর প্রভাব রয়েছে। বাংলাদেশে পাকিস্তানি জাহাজের নোঙর পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউএন জিয়ান ফাঝং নামের ওই জাহাজটি গত 13 নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করে। দুবাই টু চট্টগ্রাম রুট করে আসা জাহাজটির পরবর্তী গন্তব্য ইন্দোনেশিয়া। নতুন এই সার্ভিসটি চালু করেছে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পণ্য নিয়ে এসেছিল, যার মধ্যে বাংলাদেশের প্রধান পোশাক শিল্পের কাঁচামাল এবং মৌলিক খাদ্য সামগ্রী রয়েছে। পাকিস্তানি পণ্যগুলো এর আগে বাংলাদেশ পরিবহনের আগে সাধারণ শৃঙ্খলা মালয়েশিয়া বা সিঙ্গাপুর ফিডার ভেসেলে স্থানান্তর করা হতো। তবে গত সেপ্টেম্বর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার পাকিস্তানি পণ্যের আমদানি বিধিনিষেধ শিথিল করে। একাধিক সরকারি সামুদ্রিক সংযোগের উদ্বোধনকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাকিস্তানের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ সরাসরি এই শিপিং রুটটিকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই রুটটি উভয় দিকের ব্যবসার জন্য নতুন যুগের উন্মোচন করবে বলেও মারুফ জানিয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলে পাকিস্তান থেকে সাধারণ সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসতো। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে।
তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে এনবিআর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তান অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়ে দেশটির সব ধরনের পণ্য, তবে শুধু এক্ষেত্রেই না, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘে অধ্যাপক ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণায়ও উল্লেখ করা হয়েছে যে দুই দেশেরই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে। আর এসবের মাঝে নতুন করে এই জাহাজ ফেরানোর খবর দুই দেশের সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। 1971 সালের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে 2009 সালে ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে দূরত্ব তৈরি করলেও শেখ হাসিনা বছর পর বছর ধরে বাংলাদেশকে ভারতের কাছাকাছি নিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নয়াদিল্লির সহায়তার কথা উল্লেখ করে ভারত ও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন রাখার দাবি করে থাকে। গত আগস্টে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারে ভারতের নেহেরু গান্ধী পরিবারের সাথেও ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতেন। এমনকি নয়াদিল্লির সাথে তার সম্পর্ক তাকে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর নয়াদিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিপর্যস্ত হয়ে পড়ে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।